মবিন খান স্যার এখানে রেজিস্ট্রার ট্রেজারার ছিলেন। শুধুমাত্র তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, ওই আক্রোশ থেকে ওনাকে দুদক আদালত নানান জায়গায় ঘুরিয়ে শেষ পর্যন্ত ওনার পেনশনটা পর্যন্ত দেওয়া হয়নি। সুতরাং এরকম অনেকের মানহানি করা হয়েছে। এখন অনেকের করা হয়েছে বলে আবদুল্লাহ স্যারের করতে হবে এমন নয়। ওই যে বললাম আবদুল্লাহ স্যারের এই রাজনৈতিক অবস্থান, প্রণব মুখার্জির নৈশভোজে যান বাংলাদেশ থেকে কি বার্তা নিয়ে, শেখ হাসিনাকে বিশ্বসেরা প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার দরকার নেই এই মত যখন দেন, তখন আপনি সঙ্গত কারণেই বুঝতে পারেন যে আওয়ামী লীগের আমলের ওই যে দুষ্টচক্র তার সঙ্গে স্যারের নামটি আষ্টে পৃষ্ঠে গাঁথা হয়ে যায়। ফলে পরিবর্তিত পরিস্থিতিতে স্যারের এইসব বিষয়ে সামনে আনার অনেক লোক থাকবে, কিন্তু সেজন্য শুধু তাকে বাদ দেওয়া যায় এমন না। যদি তার নিয়োগ প্রক্রিয়াটা বৈধ হতো, স্যারের নিয়োগটা হয়েছে এটা হয়তো স্যারের দোষ না, আবার কিছুটা দায় আছেও ব্যক্তির। আমরা কি কখনো আমাদের চাকরিচ্যুত করে তখন কি বলতে পেরেছি যে এটা প্রতিষ্ঠানের দায়? স্যারেরকে যখন প্রথমে নিয়োগ দেওয়া হয় 3 বছরের জন্য প্রফেসর এমেরিটাস, 30,000 টাকা তার সম্মানী ভাতা 2022 সালের ফেব্রুয়ারিতে। 24 সালের জুনে এসে তাকে 20 জুন এসে তাকে করা হলো একটা সিন্ডিকেটের সভা। ওই সভাটা হলো জুন মাসে বাজেট সভা। বাজেট সভায় সাধারণত এজেন্ডা বহির্ভূত বিষয় আনে না, তাৎক্ষণিকভাবে একজন প্রভিসি আনলেন যে এই 3 বছর মেয়াদি এটাকে আজীবন করার প্রস্তাব তুললেন, এবং এই জন্য তিনি ওই যে অধ্যাদেশ প্রবিধি সংশোধনী প্রস্তাব আনলেন। তো সবাই একমত হলো তার সঙ্গে, এবং প্রবিধি সংশোধন করে বলল যে এখন থেকে আজীবনের জন্য প্রফেসর এমেরিটাস দেওয়া যেতে পারে। 1 2 হলো তার সম্মানী ভাতা যেটা 30,000 টাকা ছিল, এইটা সর্বশেষ একজন প্রফেসর রিটায়ারমেন্টে যে গ্রেডে যান, ইউজুয়ালি আপনি জানেন গ্রেড 1-এ স্যার গেছেন, গ্রেড 1-এ তখনকার তার যে বেতন সেই সমপরিমাণ সম্মানী ভাতা, গ্রেড হিসেবে উনি গিয়েছেন সম্মানী ভাতা, একটা অফিস রুম, স্টাফ, চিকিৎসা সহ অন্যান্য যা যা সুবিধা প্রফেসর হিসেবে ভোগ করতেন, শুধু বাড়ি বাড়িটা ছাড়া বাকি সব পাবেন। এইভাবে তাকে দেওয়া হলো। ওকে ফাইন, সেইটাও ভালো প্রস্তাব যদি মনে করে দেখ। সাধারণত আপনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আপনি জানেন যে সিন্ডিকেটে কোনো একটা নতুন আইন পাস হলে, কোনো প্রবিধান হলে, কোনো সংশোধনী হলে এইটা মাইনুটস হয়, পাস হয়, পরের সবাই গিয়ে সেইটার অনুসারে আবার নিয়োগ দিতে পারে। কিন্তু আব্দুল্লাহ স্যারকে ওই একই সভায় যে এই নিয়োগটা দেয়া হলো, তারপর প্রজ্ঞাপন জারি করা হলো, তারাই বিধি বহির্ভূত করলেন। আব্দুল্লাহ স্যার একজন শিক্ষিত এই লেভেলের মানুষ, স্যারেরও তো বোঝা উচিত ছিল ওরা আমাকে একই সভার মধ্যে এটা দিল, এটা তো অনৈতিক হয়েছে, বিধি বহির্ভূত হয়েছে। 2 হলো যখন আর্থিক বিষয়ে সংশ্লিষ্টতা থাকে তখন অর্থ বিভাগের অনুমোদন লাগে, সেটাও নেওয়া হয়নি। তাহলে এই অনিয়মগুলো যদি সিন্ডিকেটের কোনো মেম্বার সামনে আনেন, এবং স্যারের প্রতি সহানুভূতিশীল তার ছাত্রও কিন্তু এই সিন্ডিকেটে আছে, তাদের পক্ষে এইটা এই অনৈতিকতার পক্ষে সমর্থন করতে গেলে তার স্যারের এই যে রাজনৈতিক অবস্থান সেইটা আর এই বিধি বহির্ভূত নিয়োগ দুইটা মিলে এটা আসলে অনেকের পক্ষে সম্ভব হয় না যে স্যারের পক্ষে অবস্থান নেওয়া। কিন্তু তাকে শিক্ষক এবং চিকিৎসক হিসেবে তার অসংখ্য ছাত্র আছে যারা এই সিন্ডিকেটেরও সদস্য আছে, তাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি, তারা স্যারকে অপছন্দ করেন না, কিন্তু পরিস্থিতির কারণে বিধি বহির্ভূত নিয়োগ এবং তার ওই রাজনৈতিক অবস্থানের কারণে যখন এটা সামনে আসে তখন এটাকে ইগনোর করা এত সহজ নয়।